উফ, কি একটা ফুটি দিয়ে চলে গেল। পাঞ্জাবির হাতা ততক্ষণে গুটিয়ে ফেলেছেন বছর 20 যুবক। পরীক্ষা করছেন ডান হাতের উপরের দিকের ক্ষতচিহ্ন। পিন ফোটালে যেমন হয়। জ্বালা করছে বেশ। সে বহুকাল আগের কথা। বেলা 2:30 তখন। হাওড়া স্টেশনের গড়পড়তা দুপুর দ্রুত রওনা দিচ্ছে বিকেলের দিকে, ভারী ব্যস্ত সমস্ত ভঙ্গিতে। ভিড়ে হাঁসফাঁস স্টেশন চত্বর। যাত্রীদের লটবহর কাঁধে কুলিদের থোড়া সাইড দিজিয়েগা ভাই সাব। মন ভালো বা খারাপ করে দেওয়া ঝিকঝিক রেলগাড়ির ইঞ্জিন থেকে চলকে ওঠা ধোঁয়ার কুণ্ডলী। অমুক নম্বর প্ল্যাটফর্ম থেকে তমুক ট্রেন একটু পরেই পাড়ি দেবে গন্তব্যে, ঘোষণা মিনিটে মিনিটে। সন 1933, তারিখ 26 নভেম্বর। স্টেশনের চলতি ফিরতি ভিড়ের নজর কাটছে পাকুড়ের জমিদার বাড়ির কনিষ্ঠ পুত্র অমরেন্দ্র চন্দ্র পাণ্ডের ঘরে ফেরার আয়োজন। পাত্র মিত্র অমাত্যদের দঙ্গল এসেছে স্টেশনে। ছোটখাটো শোভাযাত্রা বলাই চলে। অমরেন্দ্রর সঙ্গে যাবেন সহদরা বনবালা, বিশেষ ঘনিষ্ঠ কমলাপ্রসাদ পাণ্ডে, অশোক প্রকাশ মিত্র এবং আরও অনেকে এসেছেন বন্ধুকে ছাড়তে। বইমাত্রেও দাদা বিনয়েন্দ্র উপস্থিত। ট্রেন ছাড়বো করছে। অমরেন্দ্র বনবালাকে ঘিরে জটলা। বিদায় সম্ভাষণের পালা চলছে। হঠাৎই উল্টো দিক থেকে একটি লোক গায়ে খদ্দেরের ময়লা চাদর দ্রুত পায়ে হেঁটে এসে অমরেন্দ্রকে হালকা ধাক্কা দিয়ে কেউ কিছু বোঝার আগেই নিমিষে মিলিয়ে গেল ভিড়ে। আর অমরেন্দ্রর মুখ দিয়ে ছিটকে বেরোলো যন্ত্রণা। উফ, কি একটা ফুটিয়ে দিয়ে চলে গেল। আজ যে মামলার কথা, যখনকার কথা, সে সময় এ গল্পের পাঠক পাঠিকাদের সংখ্যাগরিষ্ঠের জন্মই হয়নি নিশ্চিত। প্রায় 85 বছর আগের ঘটনা নিয়ে লেখার কারণ এ মামলা বিরলতমের পর্যায়ভুক্ত। আজও আলোচিত হয় দেশ বিদেশের অপরাধ বিষয়ক লেখালেখিতে, গবেষণায়। বলা হয় one of the first cases of individual bioterrorism in modern world history। কি বাংলা হয়? ব্যক্তিস্তরে জৈব আক্রমণ। জুৎসই হল না মোটেও। না হোক, ঘটনার বিবরণে আসি, যা পড়লে মনে হতে বাধ্য এভাবেও মেরে ফেলা যায়। পাকুড় হত্যা মামলা, টালিগঞ্জ থানা, কেস নম্বর 67, তারিখ 17 ফেব্রুয়ারি 1934, 302/120B। খুন এবং অপরাধমূলক ষড়যন্ত্র। অনেকেই শুনেছেন এই মামলার কথা, বিস্তর লেখাও হয়েছে এই নিয়ে, ইন্টারনেটেও পাবেন। তবে অধিকাংশ বিবরণেই নানা ভাষা, নানা মত, নানা অনুমান। বিভ্রান্তির অবকাশ অনেক। রইল প্রামাণ্য ঘটনা প্রবাহ। কেস ডায়েরি থেকে সযত্নে যা রক্ষিত হয়েছে উত্তর কলকাতায় আমাদের মিউজিয়ামে। আচার্য প্রফুল্লচন্দ্র রোডের যে সংগ্রহশালায় আন্তরিক আমন্ত্রণ রইল আপনাদের। পাকুড়ের অবস্থান ঝাড়খণ্ডের উত্তর পূর্বে, সাঁওতাল পরগনায়। বহুদিন সাহেবগঞ্জ জেলার প্রশাসনিক কেন্দ্রস্থল ছিল। স্বতন্ত্র জেলার মর্যাদা মিলেছে 94-এ। দেশের মানচিত্রে পাকুড় বিখ্যাত ব্ল্যাক স্টোনের জন্য। উত্তরে সাহেবগঞ্জ, দক্ষিণে দুমকা, পশ্চিমে গোদ্দা জেলা আর পূর্বে আমাদের মুর্শিদাবাদ, বীরভূম। প্রাক স্বাধীনতা আমলে দেশের অন্যতম ধনাঢ্য জমিদারির মালিকানা ছিল পাকুড়ের পাণ্ডে পরিবারের। সমসময়ের বংশলতিকার যেটুকু প্রয়োজন কাহিনীর স্বার্থে বলেনি। কুমার প্রতাপেন্দ্র চন্দ্র পাণ্ডের 2 স্ত্রী ছিলেন, দুজনেই পরলোকগতা। প্রথম পক্ষের পুত্র বিনয়েন্দ্র, কন্যা কাকনবালা। এক পুত্র এক কন্যা দ্বিতীয় পক্ষেও, অমরেন্দ্র আর বনবালা। প্রতাপেন্দ্রর দাদা গত হয়েছেন, যার নিঃসন্তান স্ত্রী বর্তমান, রানী সূর্যবতী দেবী। অমরেন্দ্রর মাতৃবিয়োগ হয়েছিল জন্মের সপ্তাহখানেকের মধ্যেই।
সন্তানহীনা সূর্যবতী মাতৃস্নেহে লালন পালন করেছিলেন শিশু অমরেন্দ্রকে। কুমার প্রতাপেন্দ্র আর রানী সূর্যবতীর মধ্যে সমান ভাগাভাগি হয়েছিল জমিদারির বিষয় সম্পত্তি। জমিদারির বার্ষিক আয় ছিল লাখখানেকের ঢের বেশি। সে যুগের নিরিখে কুবেরের বিষয় আশয় প্রায়। প্রতাপেন্দ্র মারা গেলেন 1929-এ। অমরেন্দ্র ও বিনয়েন্দ্রের মধ্যে সম্পত্তির সমবন্টন করে দিয়েছিলেন উইলে। অমরেন্দ্র তখনও নাবালক, বছর 15-র কিশোর। স্কুলের পাঠ শেষ করবেন কিছুদিনের মধ্যেই। বিনয়েন্দ্রের বয়স তখন 22। দায়িত্ব ছিল সম্পত্তির দেখাশোনার। বিনয়েন্দ্র ছিলেন ইন্দ্রিয় সুখে আচ্ছন্ন মানুষ, জীবন দর্শন সহজ। মেজাজটাই তো আসল রাজা, আমি রাজা নই। নানাবিধ দুর্লক্ষণ ছিল মেজাজের। দিনরাতের অধিকাংশ সময় জলপথেই থাকতে পছন্দ করতেন। উদ্দাম নারীসঙ্গ মজ্জাগত। নিয়মিত নিশিযাপন বালিকাবালা ও চঞ্চলা নামে 2 রক্ষিতার সহচার্যে। প্রমাদ বিলাসে মাঝে মধ্যে পাড়ি দিতেন বোম্বাই। রূপলি পর্দার রংবাহারে বরাবরই আকর্ষণ। সংযম এবং শৃঙ্খলা দুয়ের সঙ্গেই সম্পর্ক ত্যাগ করেছিলেন কৈশোরেই। অমরেন্দ্র ভিন্ন মেরুর বাসিন্দা, ভদ্র, নম্র, পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী, উচ্চশিক্ষায় আগ্রহী, নিয়মিত শরীরচর্চাও করেন। স্বভাবগুণে প্রবল, জনপ্রিয় প্রজাকুলে। ছোটবাবু বলতে অজ্ঞান পাকুড়ের আবাল বৃদ্ধ বনিতা। স্কুলের পাঠ চুকিয়ে অমরেন্দ্র ভর্তি হলেন পাটনা কলেজে। পড়াশোনার খরচ নিয়মিত পাঠাতেও প্রায় গড়িমসি করতেন বিনয়েন্দ্র। অমরেন্দ্র 18-র চৌকোটে পা দিলেন 4th ইয়ারে এবং সাবালক প্রাপ্তির পরই সম্পত্তির অংশের দায়িত্ব বুঝে নিতে চিঠি লিখলেন বিনয়েন্দ্রকে। সেটা 1932 সাল। রানী সূর্যবতী থাকতেন দেওঘরে। সব খবরই পেতেন বিনয়েন্দ্রের ওলটপালট জীবনধারার। তিনিও পরামর্শ দিলেন অমরেন্দ্রকে যথা দ্রুত সম্ভব বিষয় সম্পত্তি বুঝে নেওয়ার। মাত্রা ছাড়া ভোগবিলাসে অবধারিত টান পড়বে। বৈমাত্রীয় ভাইকে তার প্রাপ্য অংশ দিয়ে দেওয়ায় বিনয়েন্দ্রের অনীহা ছিল স্বাভাবিক, কিন্তু আইন তো আর অনীহার অনুগত নয়। অমরেন্দ্রকে বুঝিয়ে দিতে হলো প্রাপ্য অর্ধাংশ, এবং হস্তান্তরের প্রক্রিয়ায় 2 ভাইয়ের মধ্যে যথেষ্ট তিক্ততা উৎপন্ন হল। বিস্তর চিঠি চাপাতি, তপ্ত বাক্য বিনিময়, সবই। পুজোর ছুটিতে অমরেন্দ্র বেড়াতে গেলেন দেওঘরে, রানী সূর্যবতীর কাছে। বিনয়েন্দ্রও এলেন কিছুদিন পরে, উঠলেন দেওঘরেই অন্যত্র, বাড়ি ভাড়া করে। এক সন্ধে বিনয়েন্দ্র বললেন, চলো বাবু, একটু বেরিয়ে আসি। উল্লেখ্য, অমরেন্দ্রর ডাকনাম বাবু। বেরোনো হলো সান্ধ্য ভ্রমণে। হঠাৎই বিনয়েন্দ্র বললেন, তোর জন্য একটা জিনিস এনেছি কলকাতা থেকে, এই দেখ। বলেই পকেট থেকে বার করলেন শৌখিনের নাকে আটা চশমা। একরকম জোর করেই পরিয়ে দিলেন ভাইকে। পরানোর সময় নাকে প্রয়োজনের চেয়ে বেশি ব্যথা পেলেন অমরেন্দ্র। ছড়েও গেল একটু। নাকে চাপটা কি একটু বেশি দিয়েছিল দাদা? একটু খটকা যে অমরেন্দ্র লাগেনি এমনটা নয়। বন্ধুদেরও বলেছিলেন সূর্যবতীকেও। সকলেই কিঞ্চিত অস্বস্তি বোধ করেছিলেন শুনে। অস্বস্তি আশঙ্কায় পরিণত হলো যখন 3 দিনেক পরে মুখের একটি দিকে ফুলে গিয়ে প্রায় অবশ হয়ে গেল অমরেন্দ্রর। বিনয়েন্দ্র তার আগেই ফিরে এসেছেন কলকাতায়। পারিবারিক চিকিৎসককে খবর দেওয়া হলো, যিনি দেখে শুনে বললেন টিটেনাসের সংক্রমণ। অ্যান্টিটিটেনাস প্রতিষেধক চালু হলো প্রথা মাফিক। চিকিৎসা চলাকালীনই বিনয়েন্দ্র দেওঘরে পাঠালেন তার পরিচিত এক তরুণ ডাক্তারকে। নাম তারানাথ ভট্টাচার্য। কথাবার্তায় চৌকস। এসেই প্রস্তাব দিলেন মরফিন ইঞ্জেকশন দেওয়ার। ততদিনে দেওঘরের একাধিক চিকিৎসক দিনরাত পর্যবেক্ষণে রেখেছেন অসুস্থ অমরেন্দ্রকে। কেউই মানলেন না তারানাথের পরামর্শ। বিনয়েন্দ্র ছিলেন গভীরতম জলের মাছ। নিজেই চলে এলেন দেওঘর। সঙ্গে এক তুলনায় অভিজ্ঞ চিকিৎসক, ডাক্তার দুর্গারতন ধর, যিনি চিকিৎসাবিদ্যার ব্যাপারে প্রভূত জ্ঞান বিতরণ করে চিকিৎসকদের রাজি করিয়ে ফেললেন একটি ইঞ্জেকশন দিতে, যেটি নিজেই সঙ্গে করে এনেছেন কলকাতা থেকে।
দেওয়া হলো ইঞ্জেকশন। কলকাতায় রোগী দেখার জরুরি প্রয়োজনের অজুহাতে ডক্টর ধর আধ ঘন্টা পরেই কলকাতা ট্রেন ধরলেন, সঙ্গী বিনয়েন্দ্র। এদিকে ইঞ্জেকশন দেওয়ার ঘণ্টাখানেক পরই আচমকা দ্রুত শারীরিক অবনতি হতে শুরু করলো অমরেন্দ্রর। প্রায় অচৈতন্য রক্তচাপ যখন তখন অগ্রাহ্য করছে বিপদসীমা। এই যায় সেই যায় অবস্থা। সে যাত্রায় কোনো ক্রমে সামাল দিলেন ডাক্তাররা। কয়েকদিন পর বিনয়েন্দ্র ফের উদয় হলেন দেওঘরে, ভাই কেমন আছে দেখার উছিলায়। সঙ্গে এবারও সেই ডাক্তার ধর এবং আরও একজন, ডাক্তার শিবপদ ভট্টাচার্য। ঢের শিক্ষা হয়েছে ততদিনে অমরেন্দ্রর বন্ধুবান্ধব শুভানুধ্যায়ীদের। সূর্যবতীও কড়া নির্দেশ জারি করেছেন বিনয়েন্দ্রকে দেওঘরের বাড়িতে ঢুকতে না দেওয়া হল না। নিষ্ফলা বাদানুবাদের পর বিনয়েন্দ্র দুই সঙ্গী চিকিৎসক সহ ফিরে গেলেন কলকাতায়। অমরেন্দ্রর শরীর স্বাস্থ্য চিন্তায় ফেলল সূর্যবতীকে। যে ছেলের ছোটবেলার অভ্যেস ভোর 5টায় উঠে শরীরচর্চার, সে বেলা 10টার আগে এখন বিছানায় ছাড়তে পারে না দুর্বলতার জেরে। বছর ঘুরে তখন 1933। অমরেন্দ্রকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলো সুচিকিৎসার প্রয়োজনে। হরিশ মুখার্জি রোডের একটি বিশাল বাড়ি ভাড়া করা হলো। খবর দেওয়া হলো সেই কিংবদন্তি চিকিৎসককে, যার নামে কলকাতার NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল। সর্বজন শ্রদ্ধেয় ডক্টর নীলরতন সরকার রোগী দেখে ওষুধপত্র দিলেন, সঙ্গে পরামর্শ কিছুদিন কাজকর্মের চিন্তা সম্পূর্ণ দূরে রেখে বাইরে কোথাও ঘুরে আসার। অমরেন্দ্র চেঞ্জে গেলেন ভুবনেশ্বরে, কিন্তু অবস্থার তেমন উন্নতি হল না। মাথা ঘুরে অল্পেই ক্লান্ত হয়ে পড়েন, খিদে কমে গিয়েছে। বই পড়তে ভালোবাসতেন খুব, সেই ইচ্ছেও যেতে বসেছে। বন্ধুরা নতুন বই পাঠালে 2-4 পাতা উল্টেই রেখে দেন। মাস কয়েক পর ভুবনেশ্বর থেকে ফিরে এলেন পাকুড়ে। ভগ্ন শরীরেই জমিদারির কার্যক্রম দেখা শুরু করলেন সাধ্যমতো। বিনয়েন্দ্র এই সময়টায় শান্তশিষ্ট জীবনযাপন করছিলেন এমনটা ভাবার কারণ নেই কোনো। দুরাত্মার ছলের অভাবও হয় না, ছকেরও না। চক্রান্তের শেষ অঙ্ক অভিনীত হল 33 নভেম্বরে। 18 তারিখ পাকুড়ের বাড়িতে সূর্যবতী দেবীর টেলিগ্রাম এলো অমরেন্দ্রর নামে, কলকাতায় শীঘ্র আসিও, রাজস্ব সংক্রান্ত আইন আলোচনা রহিয়াছে। পত্রপাঠ কলকাতা রওনা দিলেন অমরেন্দ্র এবং গিয়ে আবিষ্কার করলেন টেলিগ্রামটি ভুয়ো। সূর্যবতী আদৌ কলকাতায় আসেননি, তার বার্তাটি তার নয়। অমরেন্দ্র সব জানালেন সূর্যবতীকে। দুজনেই সহমত হলেন এই অপকর্ম বিনয়েন্দ্রর। জ্যাঠাইমা সূর্যবতী আদরের বাবুকে সতর্ক করে দিলেন, কাছে পিঠে ঘেঁষতে দিবি না দাদাকে। অমরেন্দ্র সরাসরি জানতে চাইলেন দাদার কাছে টেলিগ্রামের ব্যাপারে। বিনয়েন্দ্র অমলান বদলে অস্বীকার করলেন। এরই মধ্যে বিনয়েন্দ্র একাধিকবার ব্যর্থ চেষ্টা করেছেন দুই পুত্রের জয়েন্ট অ্যাকাউন্টে প্রতাপেন্দ্র রেখে যাওয়া 2 লাখ টাকার সিংহভাগ অমরেন্দ্রর অজ্ঞাতে সই জাল করে তুলে নেওয়ার। সবই জানতে পেরেছিলেন অমরেন্দ্র পারিবারিক উকিলের মাধ্যমে। সে নিয়েও বৎসা হল খানিক। 25 নভেম্বর 1933। পরদিন অমরেন্দ্রর কলকাতা থেকে পাকুড়ে ফিরে যাওয়ার কথা দুপুরের ট্রেনে। সন্ধেবেলা অমরেন্দ্রর কলকাতার অস্থায়ী বাসস্থানে এসে হাজির বিনয়েন্দ্র। সব তিক্ততা ভুলে হঠাৎই যেন স্নেহশীল বড়দার ভূমিকায়। কথায় কথায় স্মৃতিচারণ করছেন শৈশব কৈশোরের। কিঞ্চিত ঘন ঘনই গলা বুজে আসছে কান্নায়। তুই আমাকে ভুল বুঝিস না বাবু, শরীরের যত্ন নিস ভাই। অমরেন্দ্র দাদার চরিত্র জানতেন। গম্ভীরাশ্রুতে বিচলিত হওয়ার কারণ দেখলেন না কোনো। বিনয়েন্দ্র যাওয়ার আগে কথায় কথায় জেনে নিলেন পরদিন ভাইয়ের ট্রেন কখন। 26 নভেম্বর। স্টেশনে অমরেন্দ্র এবং আত্মীয় বান্ধবরা একটু অবাকই সহাস্য বিনয়েন্দ্রকে দেখে। কেউ কেউ বললেন, এই আপদ এখানে কেন? অমরেন্দ্র নিরস্ত করলেন উত্তেজিত স্বজনদের। যতই কুচক্রি হন, বৈমাত্রীয় হলেও দাদা তো। স্টেশনে এসেছেন, ওভাবে বিদেয় করে দেওয়া যায়?
এর কিছু পরে অতর্কিতে উল্টো দিক থেকে খদ্দরের চাদর মুড়ি অপরিচিতের দ্রুত ধাক্কা দিয়ে অন্তর্ধান। গাড়ি ছাড়ার পূর্ব মুহূর্তের সে ঘটনা শুরুতেই বলেছি। পাঞ্জাবির হাতা তুলে অমরেন্দ্র দেখলেন ক্ষতচিহ্ন। আপাত দৃষ্টিতে মারাত্মক কিছু নয়। কিছুটা তরল পদার্থ পিন ফোটানোর জায়গা থেকে চুঁয়ে পড়ছে পাঞ্জাবিতে। ট্রেন ছাড়তে তখন বাকি মিনিট 5। সহোদরা বনবালা উদ্বিগ্ন হয়ে পড়লেন। অমরেন্দ্রর বন্ধু কমলা প্রসাদ এবং অন্যরাও বললেন, ডাক্তারকে দেখিয়ে নেওয়া যাক, 2 দিন পরই না হয় পাকুড় ফিরে যাবে। বিনয়েন্দ্র কপট উদ্বেগ দেখালেন প্রাথমিক, তারপর বললেন, এ তো সামান্য ব্যাপার, পাকুড়ে গিয়েও তো ডাক্তার দেখিয়ে নেওয়া যায়। কমলা প্রসাদ প্রতিবাদ করতে গেলে বিনয়েন্দ্র মেজাজ হারালেন। আমরা পাকুড়ের জমিদার বাড়ির, এসব তুচ্ছ ব্যাপারে তোমরা সাধারণরা মাথা ঘামাতে পারো, আমরা নয়। অমরেন্দ্ররও কিছু জরুরি কাজ ছিল পরের 2 দিনে। ভাবলেন ডাক্তার দেখিয়ে নেব বাড়ি ফিরে। বনবালাকে নিয়ে উঠে বসলেন পাকুড়গামী ট্রেনে এবং করলেন মারাত্মক ভুল। ভাই বোন যখন ট্রেনে বিকেলের জলযোগ সারছেন, কথোপকথন হলো এইরকম, দাদা ভাই, আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না। কেন রে? না, ওই পিন ফোটানোর ব্যাপারটা, মনটা খচখচ করছে। ও কিছু না, পকেট মারটার হবে, ছোট খুরটুর হয়তো ছিল। খুরের দাগ এমন হয়, আমি লোকটাকে আগে কোথায় যেন দেখেছি, মনে করতে পারছি না কিছুতেই। যা, কি যে বলিস, তুই আবার কোথায় দেখলি? না রে, দেখেছি কোথাও, একদম এক চেহারা। চেহারাটা তো আমিও দেখলাম, বেটে মিশকালো, গায়ে খদ্দেরের চাদর ছিল, পায়ে চপ্পল। দাদা ভাই, মনে পড়েছে, আমরা গত সপ্তাহে যখন পূর্ণ থিয়েটারে সিনেমা দেখতে গিয়েছিলাম, ওই লোকটা টিকিট কাউন্টারের সামনে ঘুরঘুর করছিল। আরে ধুর, তোর মনের ভুল, বেশি ভাবিস না তো। বনবালার আশঙ্কা যে অমূলক ছিল না তা বোঝা গেল পরের দিন থেকেই। প্রবল অসুস্থ হয়ে পড়লেন অমরেন্দ্র। 27 তারিখ রাতে ফিরিয়ে আনা হলো কলকাতায়। এবার উঠলেন রাসবিহারী অ্যাভিনিউয়ের একটা ভাড়া বাড়িতে। ডাকা হলো আর এক প্রবাদপ্রতিম চিকিৎসককে, ডক্টর নলিনী রঞ্জন সেনগুপ্ত। অবস্থা দেখে ডাক্তারবাবু ব্লাড কালচার করতে বললেন অবিলম্বে। ডান দিকের বাহুমূল ততক্ষণে ফুলে উঠেছে অমরেন্দ্রর। জ্বর নামছেই না 105 ডিগ্রির নিচে। কষ্ট পাচ্ছেন প্রচণ্ড। রক্তচাপ হোক বা হৃদস্পন্দন, প্রতি ঘন্টায় একটু একটু করে চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। 3রা ডিসেম্বর সন্ধ্যায় অমরেন্দ্র জ্ঞান হারালেন। 4ঠা ডিসেম্বর সকালে হারালেন প্রাণ। ব্লাড কালচারের রিপোর্ট এলো পরদিন, যার সারাংশ পড়ে স্তম্ভিত হয়ে গেলেন ডাক্তাররা। মৃতের রক্তে পেস্টুরেলা পেস্টিস ব্যাকটেরিয়ার সংক্রমণ, যা শরীরে ঢুকলে প্লেগে আক্রান্ত হওয়া অনিবার্য। প্লেগের মারণ ছোবলেই প্রাণনাশ হয়েছে অমরেন্দ্রর, সংশয়ের অবকাশ নেই তিলমাত্র। রোগে ভোগে আপাত স্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্ত হলো না, দাহ হল নিয়ম মাফিক। মুখাগ্নি করলেন বিনয়েন্দ্র, কেঁদে ভাসালেন। ওই কুনাট্য সহ্য করতে হলো অমরেন্দ্রর ঘনিষ্ঠদের, যাদের আগাগোড়াই সন্দেহ ছিল বিনয়েন্দ্রের উপর। পিন ফোটানোর ঘটনা নিশ্চয়ই বিনয়েন্দ্রের মস্তিষ্ক প্রসূত, দৃঢ় বিশ্বাস ছিল অমরেন্দ্রর বন্ধুদের। কিন্তু প্রমাণ কই? সন্দেহের বশে তো আর কাউকে ফাঁসি কাঠে চড়ানো যায় না। স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা এক যুবকের অকাল মৃত্যু, তাও আবার প্লেগে। চিন্তায় পড়ে গেলেন কলকাতার চিকিৎসক মহল। দিকপাল ডাক্তাররা শেষ সময়ে চিকিৎসা করেছিলেন, কথা বলেছিলেন অমরেন্দ্রর আত্মীয় বন্ধুদের সঙ্গে, সঙ্গে নথিবদ্ধ করেছিলেন দিন কয়েক আগের পিন ফোটার ঘটনা এবং পরবর্তী সমস্ত রোগের লক্ষণ। গোলমাল আছে। চিকিৎসক দল আন্দাজ করেছিলেন দীর্ঘদিনের অভিজ্ঞতায়। ডাক্তাররা স্বপ্রণোদিত হয়েই 12 ফেব্রুয়ারি এক ঝাঁক প্রশ্ন পাঠালেন ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টরের কাছে। প্লেগের ব্যাসিলি কি হাইপোডার্মিক নিডলের মাধ্যমে শরীরে প্রবেশ করানো যায়?
গেলে কত পরিমাণে? যতটা যায় ততটা কি প্লেগে আক্রান্ত হয়ে মৃত্যুর জন্য যথেষ্ট? এছাড়া আরও বেশ কিছু টেকনিক্যাল খুঁটিনাটি। বিস্তারিত উত্তর এলো 4 দিন পর, 16 তারিখ। বলা হলো এই মৃত্যু অস্বাভাবিক, ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটানো হয়েছে, স্বাভাবিক নিয়মে এ জিনিস ঘটেনি, অতএব হোমিসাইডাল ডেথ, খুন। এবং যে ব্যাসিলি ঘটিত মৃত্যু তা কলকাতায় পাওয়া যায় না, একমাত্র বোম্বেতেই মেলে হাফকিন ইনস্টিটিউটে। অমরেন্দ্রর বন্ধুরা কিন্তু হাল ছাড়েননি দাহকার্য সাঙ্গ হওয়ার পরেও। ট্রপিক্যালের রিপোর্ট আসার 1 মাস আগেই ঘটনার সবিস্তার বিবরণ সমেত কলকাতা পুলিশের গোয়েন্দা দফতরের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছিলেন। সঙ্গে ছিলেন পাকুড় জমিদার বাড়ির পারিবারিক উকিল। অভিযোগ দায়ের করার মতো নথিপত্র ছিল না হাতে, তাই কেস নথিবদ্ধ করা হয়নি তখনও। কিন্তু পুলিশের গোপন অনুসন্ধান এবং নজরদারি চালু হয়েছিল বিনয়েন্দ্র এবং তারানাথের গতিবিধির উপর। গোয়েন্দারা নিয়মিত যোগাযোগ রাখছিলেন প্রাক মৃত্যু চিকিৎসা যারা করেছিলেন সেই ডাক্তারদের সঙ্গে। অলিখিত তদন্ত একরকম শুরুই হয়ে গিয়েছিল। 16 ফেব্রুয়ারি ট্রপিক্যাল মেডিসিনের রিপোর্ট আসা মাত্রই কমলাপ্রসাদ টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলেন। 5 জন অভিযুক্ত: বিনয়েন্দ্র চন্দ্র পাণ্ডে, ডাক্তার তারানাথ ভট্টাচার্য, ডাক্তার শিবপদ ভট্টাচার্য, ডাক্তার দুর্গারতন ধর এবং সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি যে স্টেশনে পিন ফুটিয়েছিল। এফআইআর হয়েছে, খবর পাওয়া মাত্র পালালেন বিনয়েন্দ্র। পালিয়ে যাবেন কোথায়? নজরদারি তো ছিলই অষ্টপ্রহর। গ্রেফতার করা হলো সে রাত্রেই আসানসোল স্টেশনে ট্রেনের কামরা থেকে। ডাক্তার ধর ধরা পড়লেন পরের দিন, তারানাথও আরও একদিন পরে, 18 ফেব্রুয়ারি সকালে। ডাক্তার শিবপদ ভট্টাচার্য মাসখানেক পর 24 মার্চে। কিন্তু যে লোকটি পিন ফুটিয়েছিল, বেটে কালো খদ্দেরের চাদর মুড়ি দেওয়া অপরিচিত, বিনয়েন্দ্র স্বীকার করলেন তিনিই পূর্ণ থিয়েটারে পাঠিয়েছিলেন অমরেন্দ্রকে চিনে নিতে। কিন্তু লোকটির নাম ঠিকানা একবার এক এক রকম বলে চললেন। কোথাও খোঁজ মিলল না হাজার চেষ্টাতেও। ছবি টবি আঁকিয়ে সর্বত্র ছড়িয়ে দেওয়ার পরেও না। 2টো সম্ভাবনা ছিল। 1, প্রচুর টাকা পয়সা দিয়ে আততায়ীকে চলে যেতে বলেছিলেন বিনয়েন্দ্র ভিন রাজ্যের কোনো এক প্রত্যন্ত এলাকায়, যেখান থেকে খুঁজে পাওয়া দুঃসাধ্য। 2, ঘটনার পর বিনয়েন্দ্রই লোক লাগিয়ে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিলেন আততায়ীকে, যাতে ভবিষ্যতে ব্ল্যাকমেলের আশঙ্কাও নির্মূল হয়ে যায় চিরতরে। দ্বিতীয়টাই সম্ভবত ঘটেছিল, ধারণা হয়েছিল তদন্তকারীদের। জিজ্ঞাসাবাদে অমরেন্দ্র হত্যার পরিকল্পনা যা জানা গেল তা ঘোর লজ্জায় ফেলে দেবে যে কোনো রুদ্ধশ্বাস গোয়েন্দা কাহিনীকেও। ভাবুন একবার, প্রায় 1 শতক আগে স্থির মস্তিষ্কে 1 বছর 30-এর যুবক ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটিয়ে ভাইকে খুন করার প্ল্যান করছে। শরদিন্দুর উপন্যাসে সাইকেল থেকে নিক্ষিপ্ত গ্রামোফোন পিন বা সজারুর কাঁটা দিয়ে খুনের কাহিনী বহু পঠিত। বাস্তবের বিনয়েন্দ্রর কুকর্মের অভিনবত্ব এর তুলনায় ঢের বেশি কূটবুদ্ধির, সন্দেহ নেই কোনো। সম্পত্তির ন্যায্যপ্রাপ্য অমরেন্দ্র দাবি করার দিন থেকেই বিনয়েন্দ্র ঘুঁটি সাজাতে শুরু করলেন ভাইকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। নাকে আটা চশমায় টিটেনাসের সেরাম লাগিয়ে হত্যার চেষ্টা যখন ব্যর্থ হল, তখন আরও প্রাণঘাতী কিছুর সন্ধানে মনোযোগী হলেন বিনয়েন্দ্র। ষড়যন্ত্রের শরিক হলেন তারানাথ, যিনি আদপে ডাক্তারই নন। কর্নওয়ালিস স্ট্রিটে ক্যালকাট্টা মেডিকেল সাপ্লাই কনসার্ন নামে এক ল্যাবরেটরিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। সেই সুবাদে অসুখ বিসুখ সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছিল। তারানাথই বুদ্ধি দিয়েছিলেন ঘাতক হিসেবে প্লেগ অব্যর্থ। কিন্তু ভাবলেই তো হলো না প্রয়োগের উপায়। তার থেকেও জরুরি প্লেগের ব্যাসিলি পাওয়া যাবে কোথা থেকে, কেই বা দিবে? বোম্বাইয়ের হাফকিন ইনস্টিটিউটের গবেষণাগারের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত হলো। হাফকিন ইনস্টিটিউট ফর ট্রেনিং রিসার্চ অ্যান্ড টেস্টিং স্থাপিত হয়েছিল 1899 সালে বোম্বাইয়ের পারেল অঞ্চলে। প্রতিষ্ঠাতা ডক্টর ওয়ালডেমার মর্ডেকাল হাফকিন শুরুতে নাম রেখেছিলেন প্লেগ রিসার্চ ল্যাবরেটরি। তারানাথ টেলিগ্রাম করে ইনস্টিটিউটে জানালেন তার ট্রপিক্যাল মেডিসিন ডিপ্লোমা রয়েছে,
ব্যাকটেরিয়াবাহিত রোগ নিয়ে গবেষণা করছেন। প্লেগ ব্যাসিলি প্রয়োজন। ইনস্টিটিউট উত্তরে জানালো কলকাতার সার্জন জেনারেলের সুপারিশ পাঠালে বিবেচনা করে দেখা হবে আর্জিটা। কিন্তু কেই বা দিবে অজ্ঞাত কুলশীল তারানাথকে ওই মহার্ঘ সুপারিশপত্র? আর কেনই বা দেবে? তাহলে ডক্টর শিবপদ ভট্টাচার্য ও ডক্টর দুর্গারতন ধরের সঙ্গে ফের যোগাযোগ করলেন বিনয়েন্দ্র তারানাথ। যথেষ্ট অর্থের প্রতিশ্রুতির বিনিময়ে দুই চিকিৎসকও যোগ দিলেন প্লেগ পরিকল্পনায়। ডক্টর ভট্টাচার্য দীর্ঘ সুপারিশ পাঠালেন তারানাথের হয়ে। উত্তর এলো নেতিবাচক। বিনয়েন্দ্র তবু অদম্য, একাধিকবার বোম্বাই গেলেন, সরকারিভাবে সুবিধা করতে পারলেন না। মরিয়া চেষ্টায় ইনস্টিটিউটের দুই ডাক্তারকে বিপুল অঙ্কের টাকার প্রলোভন দেখালেন লাগাতার। বিলাসবহুল সিভিউ হোটেলে ব্যবস্থা করলেন যথেষ্ট বিনোদনের, দিনের পর দিন। দুই ডাক্তার প্রলোভনের নথি স্বীকার করলেন শেষমেশ, কিন্তু লিখিত প্রমাণ রাখলেন না। সম্পূর্ণ বেসরকারিভাবে বিনয়েন্দ্র তারানাথের কাছে পৌঁছল লাইভ প্লেগ কালচারের ভায়াল। সেটা 7 জুলাই 1933। তারানাথকে সুযোগ করে দেওয়া হলো বোম্বাইয়ের প্লেগ হসপিটালে ব্যাকটেরিওলজিস্ট পরিচয়ে পরীক্ষা নিরীক্ষা করার। সাদা ইঁদুরের উপর ব্যাকটেরিয়ার বিষ প্রয়োগ করে নিশ্চিত হলেন তারানাথ। এরপর যা ঘটেছিল লিখেছি আগেই। 20 বছরের যুবকের গায়ে প্লেগ ব্যাসিলি ঢুকিয়ে বিরলতম হত্যা, যা হইচই ফেলে দিয়েছিল আসমুদ্র হিমাচলে, যা আজও বিষয় বৈচিত্র্যে এতটাই লোমহর্ষক যে প্রাক স্বাধীনতা যুগের মামলা নিয়েও নিশ্চিন্তে লেখা যায়। কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর অসামান্য তদন্ত করেছিল, যা মুক্তকণ্ঠে তারিফ করেছিলেন জজ সাহেব তার রায়ে। তদন্তকারী অফিসার শুরুর দিকে ছিলেন সাব ইন্সপেক্টর শরৎচন্দ্র মিত্র, পরে ইন্সপেক্টর ML রহমান। আততায়ীকে খুঁজে পাওয়ার চেষ্টা ব্যর্থ, অদূর বা সুদূর ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনাও প্রায় শূন্য। এমন অবস্থায় বাকি ষড়যন্ত্রকারীদের শাস্তিদান নিশ্চিত করতে ভরসা শুধু অকাট্য যুক্তিতে মোটিভকে প্রমাণ করা এবং পারিপার্শ্বিক প্রমাণের জালটি এমনভাবে বোনা যাতে ঘটনা পরম্পরার গতিপথ দিনের আলোর মতোই পরিষ্কার হয়ে যায়। এ কাজ যে কি ভীষণ কষ্টসাধ্য সে তদন্তকারী অফিসারই শুধু জানেন। মোটিভের অংশটি অবশ্য সহজসাধ্যই ছিল। অমরেন্দ্রর মৃত্যুতে বিনয়েন্দ্র যেই লাভবান হতেন সেটা তো জলবৎ তরলং ছিল। পারিপার্শ্বিক প্রমাণ একত্রিত করার দুরূহ কাজটি সুসম্পন্ন করতে প্রাণপাত করেছিলেন কলকাতার গোয়েন্দারা। বিনয়েন্দ্রর বোম্বাই যাত্রার দিনপঞ্জি এবং হোটেলবাসের প্রতিটি নথি জোগাড়, রেজিস্ট্রারের হস্তাক্ষরের সঙ্গে অভিযুক্তের হস্তাক্ষর মেলানো, হফকিন ইনস্টিটিউটে যাতায়াতের প্রমাণ সংগ্রহ, তারানাথের টেলিগ্রাম ও ডক্টর ভট্টাচার্যের সুপারিশপত্র, যে দোকান থেকে ইঁদুর কেনা হয়েছিল সেটি খুঁজে বের করে মালিকের জবানবন্দি, যে ট্যাক্সিতে করে বোম্বাইয়ের প্লেগ হসপিটালে পৌঁছিলেন তারানাথ সেটিকে খুঁজে বের করা, পুঙ্খানুপুঙ্খ এমন আরও কত যে কি তা লিখলে তালিকা দীর্ঘতর হতে থাকবে। বোম্বাইয়ের পুলিশ কমিশনার হাত বাড়িয়ে দিয়েছিলেন দরাজ সাহায্যের। নিয়মিত কলকাতার নগরপালের সঙ্গে আলোচনা করতেন তদন্তের অগ্রগতি নিয়ে। বিচার পর্বে অঢেল অর্থ ব্যয় করবেন বিনয়েন্দ্র, প্রত্যাশিতই ছিল, যদিও লাভ হয়নি। নিম্ন আদালতে ফাঁসির রায় হয় বিনয়েন্দ্র ও তারানাথের। মুক্তি দেওয়া হয় ডক্টর ধর এবং ভট্টাচার্যকে। উচ্চ আদালতে আপিল পেশ হয় যথানিয়মে। ফাঁসির আদেশ কমে সাজা হয় কালাপানির, যাবজ্জীবন দ্বীপান্তর। বিচারক রায় লেখেন, প্রবাবলি ইউনিক ইন দ্য অ্যানালস অফ ক্রাইম। মামলার নথিপত্রে লিপিবদ্ধ রয়েছে খুনের প্রস্তুতি পর্বে তারানাথকে দেওয়া বিনয়েন্দ্রের ষড়যন্ত্রী আশ্বাস, কেউ জানবে না কে পিন ফুটিয়েছিল, খুনি না পেলে পুলিশ কাজকলা করবে, সহজ হিসেব। সহজ সহজ আর থাকলো কই? প্রেক্ষিত আলাদা, ব্যঞ্জনাও বহুমাত্রিক। তবু এই কাহিনীর উপসংহারে শঙ্খ ঘোষের কবিতার লাইন ঝলকে ওঠে স্বতঃস্ফূর্তভাবে। এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়।